সবাইকে স্বাগত নুপুরের গল্প থেকে। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্ট নীর। এই নষ্ট নীরের আপনারা মুভিটা নিশ্চয়ই দেখেছেন, সত্যজিৎ রায়ের চারুলতা। অসাধারণ একটা মুভি। হ্যাঁ, নষ্ট নীর গল্পটা অনেকেরই পড়া নেই বা আছে, কিন্তু চারুলতা দেখেননি এমন মানুষের সংখ্যা কম। কিন্তু আজ আমি সেই গল্পটি আপনাদের কাছে নিয়ে আসলাম। ভূপতির কাজ করিবার কোনো দরকার ছিল না, তাহার টাকা যথেষ্ট ছিল এবং দেশটাও গরম, কিন্তু গ্রহবশত তিনি কাজের লোক হইয়া জন্মগ্রহণ করিয়াছিলেন। এই জন্য তাহাকে একটা ইংরেজি খবরের কাগজ বাহির করিতে হইল। ইহার পরে সময়ের দীর্ঘতার জন্য তাহাকে আর বিলাপ করিতে হয় নাই। ছেলেবেলা হইতে তার ইংরেজি লিখিবার এবং বক্তৃতা দিবার শখ ছিল। কোনো প্রকার প্রয়োজন না থাকিলেও ইংরেজি খবরের কাগজে তিনি চিঠি লিখিতেন এবং বক্তব্য না থাকিলেও সভাস্থলে দু কথা না বলিয়া ছাড়িতেন না। তাহার মতো ধনী লোককে দলে পাইবার জন্য রাষ্ট্রনৈতিক দলপতিরা অজস্র স্তুতিবাদ করাতে নিজের ইংরেজি রচনাশক্তি সম্বন্ধে তার ধারণা যথেষ্ট পরিপুষ্ট হইয়া উঠিয়াছিল। অবশেষে তাহার উকিল শ্যালক উমাপতি ওকালতি ব্যবসায় যখন কিছু করিতে পারিল না, তখন ভগিনীপতি মানে ভূপতিকে একটা ইংরেজি খবরের কাগজ বের করার জন্য বলিল, নানান রকম স্তুতি করিয়া। ভূপতি উৎসাহিত হইয়া উঠিল। পরের কাগজে পত্র প্রকাশ করিয়া গৌরব নাই নিজের কাগজে স্বাধীন কলমটাকে পুরাদমে ছুটাইতে পারিবে। আর শ্যালককে সহকারী করিয়া ভূপতি সম্পাদকের গদিতে আরোহণ করিল। অল্প বয়সে সম্পাদকী নেশা এবং রাজনৈতিক নেশা অত্যন্ত জোর করিয়া ধরে। ভূপতিকে মাতাইয়া তুলিবার লোকও ছিল অনেক। এইরূপে সে যতদিন কাগজ লইয়া ভোর হইয়াছিল, ততদিনে তাহার বালিকা বধূ চারুলতা ধীরে ধীরে যৌবনে পদার্পণ করিল। খবরের কাগজের সম্পাদক এই মস্ত খবরটি ভালো করিয়া টের পাইল না। ধনীগৃহে চারুলতার কোনো কর্ম ছিল না। ফল পরিণামহীন ফুলের মতো পরিপূর্ণ অনাবশ্যকতার মধ্যে পরিস্ফুট হইয়া উঠাই তাহার চেষ্টাশূন্য দীর্ঘ দিনরাত্রির একমাত্র কাজ ছিল। তার কোনো অভাব ছিল না। এমন অবস্থায় সুযোগ পাইলে বধূ স্বামীকে লইয়া অত্যন্ত বাড়াবাড়ি করিয়া থাকে। দাম্পত্য লীলা সীমান্ত নীতি সংসারের সমস্ত সীমা লঙ্ঘন করিয়া সময় হইতে অসময় এবং বিহিত হইতে অবিহিতে গিয়া উত্তীর্ণ হয়। চারুলতার সে সুযোগ ছিল না। কাগজের আবরণ ভেদ করিয়া স্বামীকে অধিকার করা তার পক্ষে দুরূহ। যুবতী স্ত্রীর প্রতি মনোযোগ আকর্ষণ করিয়া কোনো আত্মীয়া তাহাকে ভৎসনা করিলে, যে সময় স্বামী স্ত্রী প্রেমোন্মেষের প্রথম অরুণ আলোকে পরস্পরের কাছে অপরূপ মহিমায় চিরনতুন বলিয়া প্রতিভাত হয়, দাম্পত্যের সেই স্বর্ণপ্রভামণ্ডিত প্রত্যুষকাল অচেতন অবস্থায় কখন অতীত হইয়া গেল কেহ জানিতে পারিল না। লেখাপড়ার দিকে চারুলতার একটা স্বাভাবিক ঝোঁক ছিল বলিয়া তাহার দিনগুলো অত্যন্ত বোঝা হইয়া ওঠে নাই। সে নিজের চেষ্টায় নানা কৌশলে পরিবার বন্দোবস্ত করিয়া লইয়াছিল। ভূপতির পিস্তুত ভাই অমল 3rd ইয়ারে পড়িতেছিল। চারুলতা তাহাকে ধরিয়া পড়া করিয়া লইত। এই কর্মটুকু আদায় করিয়া লইবার জন্য অমলের অনেক আবদার তাহাকে সহ্য করিতে হইত। তাহাকে প্রায় হোটেলে খাইবার খোরাকি এবং ইংরেজি সাহিত্য গ্রন্থ কিনিবার খরচা যোগাইতে হইত। অমল মাঝে মাঝে বন্ধুদের নিমন্ত্রণ করিয়া খাওয়াইত। সে যজ্ঞ সমাদার ভার গুরুদক্ষিণা স্বরূপ চারুলতা নিজে গ্রহণ করিত। ভূপতি চারুলতার প্রতি কোনো দাবি করিত না, কিন্তু সামান্য একটু পড়াইয়া পিস্তুত ভাই অমলের দাবির অন্ত ছিল না।
তাহা লইয়া চারুলতা প্রায় মাঝে মাঝে কৃত্রিম ক্ষোভ এবং বিদ্রোহ প্রকাশ করিত। কিন্তু কোনো একটা লোকের কোনো কাজে আসা এবং স্নেহের উপদ্রব সহ্য করা তার পক্ষে অত্যাবশ্যক হইয়া উঠিয়াছিল। অমল কহিল, বৌঠান, আমাদের কলেজের রাজবাড়ির জামাইবাবু রাজন্তপুরের খাস হাতের বুননি কার্পেটের জুতো পরে আসে। আমার তো সহ্য হয় না, একজোড়া কার্পেটের জুতো চাই, নইলে কোনো মতেই পদমর্যাদা রক্ষা করিতে পারছি না। চারু, হ্যাঁ তাই বই কি, আমি বসে বসে তোমার জুতো সেলাই করে মরি, দাম দিচ্ছি, বাজার থেকে কিনে আনোগে যাও। অমল বলিল, সেটি হচ্ছে না। চারু জুতা সেলাই করিতে জানে না এবং অমলের কাছে সে কথা স্বীকার করিতেও চায় না। কিন্তু তার কাছে কেহ কিছু চায় না, অমল চায়। সংসারের সে একমাত্র প্রার্থীর প্রার্থনা রক্ষা না করিয়া সে থাকিতে পারে না। অমল যে সময় কলেজে যাইত সে সময় সে লুকাইয়া বহু যত্নে কার্পেটের সেলাই শিখিতে লাগিল। গ্রীষ্মের সময় ছাদের উপর আসন করিয়া অমলের আহারের জায়গা করা হইয়াছে। বাড়ি উড়িয়া পড়িবার ভয় পিতলের ঢাকনায় থালা ঢাকা রহিয়াছে। অমল কলেজের বেশ পরিত্যাগ করিয়া মুখ ধুইয়া ফিটফাট হইয়া আসিয়া উপস্থিত হইল। অমল আসনে বসিয়া ঢাকা খুলিল, দেখিল থালায় একজোড়া নূতন বাঁধানো পশমের জুতা সাজানো রহিয়াছে। চারুলতা উচ্চস্বরে হাসিয়া উঠিল। জুতা পাইয়া অমলের আশা আরও বাড়িয়া উঠিল। এখন গলা বন্ধ চাই, রেশমের রুমালে ফুল কাটা পাড় সেলাই করিয়া দিতে হইবে, তার বাহিরের ঘরে বসিবার বড় কেদারায় তেলের দাগ নিবারণের জন্য একটা কাজ করা আবরণ আবশ্যক। প্রত্যেকবারেই চারুলতা আপত্তি প্রকাশ করিয়া কলহ করে এবং প্রত্যেকবারই বহু যত্নে ও স্নেহে শৌখিন অমলের শখ মিটাইয়া দেয়। অমল মাঝে মাঝে জিজ্ঞাসা করে, বৌঠান, কত দূর হইল? চারুলতা মিথ্যা করিয়া বলে, কিছুই হয়নি। কখনো বলে, সে আমার মনেই ছিল না। কিন্তু অমল ছাড়িবার পাত্র নয়, প্রতিদিন স্মরণ করাইয়া দেয় এবং আবদার করে। নাছরবান্দা অমলের সেই সকল উপদ্রব উদ্রেক করাইয়া দিবার জন্যই চারু ঔদাসীন্য প্রকাশ করিয়া বিরোধের সৃষ্টি করে এবং হঠাৎ একদিন তার প্রার্থনা পূরণ করিয়া দিয়া কৌতুক দেখে। ধনীর সংসারে চারুকে আর কাহারও জন্য কিছু করিতে হয় না, কেবল অমল তাহাকে কাজ না করাইয়া ছাড়ে না। ভূপতির অন্তঃপুরে যে একখণ্ড জমি পড়িয়াছিল তাহাকে বাগান বলিলে অনেকটা অত্যুক্তি করা হয়। সেই বাগানের প্রধান বনস্পতি ছিল একটা বিলাতি আমড়া গাছ। এই ভূখণ্ডের উন্নতি সাধনের জন্য চারু এবং অমলের মধ্যে একটি কমিটি বসিয়াছে। উভয় মিলিয়া কিছুদিন হইতে ছবি আঁকিয়া প্ল্যান করিয়া মহা উৎসাহে জমিটার উপরে একটা বাগানের কল্পনা ফলাও করিয়া তুলিয়াছে। অমল বলিল, বৌঠান, আমাদের এই বাগানে সেকালে রাজকন্যার মতো তোমাকে নিজের হাতে গাছে জল দিতে হবে। চারু কহিল, আর ওই পশ্চিমের কোণটাতে একটা কুঁড়ে তৈরি করে নিতে হবে, হরিণের বাচ্চা থাকবে। অমল কহিল, আরেকটা ছোটোখাটো ঝিলের মতো করতে হবে, তাতে হাঁস চড়বে। চারু সে প্রস্তাবে উৎসাহিত হইয়া কহিল, আর তাতে নীলপদ্ম দেব, আমার অনেক দিন থেকে নীলপদ্ম দেখবার স্বাদ আছে। অমল কহিল, সেই ঝিলের ওপর একটি সাঁকো বেঁধে দেওয়া যাবে, আর ঘাটে একটি বেশ ছোট ডিঙি থাকবে। চারু কহিল, ঘাট অবশ্য সাদা মার্বেলের হবে। অমল পেন্সিল কাগজ লইয়া রুল কাটিয়া কম্পাস ধরিয়া মহা আড়ম্বরে বাগানের একটা ম্যাপ আঁকিল। ম্যাপ খাড়া হইলে কত খরচ হইতে পারে তাহার একটি এস্টিমেট তৈরি হইতে লাগিল। প্রথমে সংকল্প ছিল চারু নিজের বরাদ্দ মাসোয়ারা হইতে ক্রমে ক্রমে বাগান তৈরি করিয়া তুলিবে। ভূপতি তো বাড়িতে কোথায় কি হইতেছে তাহা চাহিয়া দেখে না, বাগান তৈরি হইলে তাহাকে সেখানে নিমন্ত্রণ করিয়া আশ্চর্য করিয়া দিবে। কিন্তু এস্টিমেট যথেষ্ট কম করিয়া ধরিলেও চারুর সঙ্গতিতে কুলায় না।
অমল তখন পুনরায় ম্যাপ পরিবর্তন করিতে বসিল। কহিল, তাহলে বৌঠান ওই ঝিলটা বাদ দেওয়া যাক। চারু কহিল, না না, ঝিল বাদ দিলে কিছুই তো চলবে না, ওতে আমার নীল পদ্ম থাকবে। অমল কহিল, তোমার হরিণের ঘরে টালির ছাদ নাই দিলে? ওটা অমনি একটা সাদাসিধে খোড়ো চাল করলেই হবে। চারু অত্যন্ত রাগ করিয়া কহিল, তাহলে আমারও ঘরে দরকার নেই, ও থাক। মরিশাস হইতে লবঙ্গ, কর্নাট হইতে চন্দন এবং সিঙ্গল হইতে দারচিনির চারা আনাইবার প্রস্তাব ছিল। অমল তাহার পরিবর্তে মানিকতলা হইতে সাধারণ দিশি ও বিলাতি গাছের নাম করিতেই চারু মুখ ভার করিয়া বসিল। কহিল, তাহলে আমার বাগানে কাজ নেই, এস্টিমেট কমাইবার এরূপ প্রথা নয়। অমল কহিল, তবে বৌঠান তুমি দাদার কাছে বাগানের কথাটা পারো, তিনি নিশ্চয়ই টাকা দেবেন। চারু কহিল, না, তাকে বললে মজা কি হলো? আমরা দুজনে বাগান তৈরি করে তুলব। তিনি তো সাহেব বাড়িতে ফার্মার্স গার্ডেন গার্ডেন বানিয়ে দিতে পারেন, তাহলে আমাদের প্ল্যানের কি হবে? আমরা গাছের ছায় বসিয়া চারু এবং অমল অসাধ্য সংকল্পর কল্পনাসুখ বিস্তার করিতেছিল। চারুর ভাজ মন্দা দোতলা হইতে ডাকিয়া কহিল, এত বেলায় বাগানে তোরা কি করছিস? চারু কহিল, পাকা আমরা খুঁজছি। লুব্ধা মন্দা কহিল, পাঁচ যদি আমার জন্য আনিস। চারু হাসিল, অমল হাসিল। তাহাদের সমস্ত সংকল্পগুলির প্রধান সুখ এবং গৌরব এই ছিল যে সেগুলি তাহাদের দুজনের মধ্যেই আবদ্ধ। মন্দার আর যা কিছু গুণ থাক, কল্পনা ছিল না। সে সকল প্রস্তাবের রস গ্রহণ করিবে কি করিয়া? সেই দুই সভ্যের সকল প্রকার কমিটি হইতে একেবারে বর্জিত। অসাধ্য বাগানের এস্টিমেটও কমিল না, কল্পনাও কোনো অংশে হার মানিতে চাহিল না। সুতরাং বাগানের সমাপ্তি। তারপর চারু গাছের ছায়া বসিয়া বলিল, অমল, তুমি যদি লিখতে পারতে তাহলে বেশ হতো। অমল জিজ্ঞাসা করিল, কেন বেশ হতো? চারু, তাহলে আমাদের এই বাগানের বর্ণনা করে তোমাকে দিয়ে একটা গল্প লেখাতুম। এই ঝিল, এই হরিণের ঘর, এই আমড়াতলা সমস্তই তাতে থাকতো। আমরা দুজনে ছাড়া কেউ বুঝতে পারতো না, বেশ মজা হতো। অমল কহিল, আচ্ছা, যদি লিখতে পারি তো আমাকে কি দেবে? চারু কহিল, তুমি কি চাও? অমল কহিল, আমার মশারির চালে আমি নিজে লতা এঁকে দেব, সেইটি তোমাকে আগা গোড়া রেশম দিয়ে কাজ করে দিতে হবে। চারু কহিল, তোমার সমস্ত বাড়াবাড়ি, মশারির চালে আবার কাজ? মশারি জিনিসটাকে একটা শ্রীহীন কারাগারের মতো করিয়া রাখার বিরুদ্ধে অমল অনেক কথা বলিল। সে কহিল, সংসারের 15 আনা লোকের যে সৌন্দর্যবোধ নাই এবং কুশ্রিতা তাহাদের কাছে বিন্দুমাত্র পীড়াকর নহে, ইহাই তাহার প্রমাণ। চারু সে কথা তৎক্ষণাৎ মনে মনে মানিয়া লইল এবং আমাদের এই দুটি লোকের নিভৃত কমিটি যে সেই 15 আনার অন্তর্গত নহে ইহা মনে করিয়া সে খুশি হইল। কহিল, আচ্ছা বেশ, আমি মশারির চাল তৈরি করে দেব, তুমি লেখো। অমল রহস্যপূর্ণভাবে কহিল, তুমি মনে করো আমি লিখতে পারি নে? চারু অত্যন্ত উত্তেজিত হইয়া কহিল, তবে নিশ্চয়ই তুমি কিছু লিখেছ, আমাকে দেখাও। অমল, আজ থাকবো উঠান। চারু, না, আজই দেখাতে হবে, মাথা খাও, তোমার লেখা নিয়ে এসো গে। চারুকে তাহার লেখা শোনাইবার অতি ব্যগ্রতাতেই অমলকে এতদিন বাধা দিতেছিল। পাছে চারু না বোঝে, পাছে তাহার ভালো না লাগে, এই সংকোচ সে তাড়াইতে পারিতেছিল না। আজ খাতা আনিয়া একটুখানি লাল হইয়া একটুখানি কাশিয়া পড়িতে আরম্ভ করিল। চারু গাছের গুড়িতে হেলান দিয়া ঘাসের উপর পা ছড়াইয়া শুনিতে লাগিল। প্রবন্ধের বিষয়টা ছিল আমার খাতা। অমল লিখিয়াছিল, হে আমার শুভ্র খাতা, আমার কল্পনা এখনো তোমাকে স্পর্শ করে নাই। সুতিকা গৃহে ভাগ্যপুরুষ প্রবেশ করিবার পূর্বে শিশুর ললাট পট্টের ন্যায় তুমি নির্মল, তুমি রহস্যময় ইত্যাদি অনেকখানি লিখিয়াছিল। চারু তরুচ্ছায় বসিয়া স্তব্ধ হইয়া শুনিতে লাগিল। শেষ হইলে ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া কহিল, তুমি আবার লিখতে পারো না? সেদিন সেই গাছের তলায় অমল সাহিত্যের মাদক রস প্রথম পান করিল।
সাকি ছিল নবীনা, রসনাও ছিল নবীন, এবং অপরাহ্নের আলোকে দীর্ঘ ছায়াপাতে রহস্যময় হইয়া আসিয়াছিল। চারু বলিল, অমল, গোটা কতক আমরা পেরে নিয়ে যেতে হবে, নইলে মন্দাকে কি হিসেব দেব? বাগানের সংকল্প তাহাদের অন্যান্য অনেক সংকল্পের ন্যায় সীমাহীন কল্পনাক্ষেত্রের মধ্যে কখন হারাইয়া গেল তা অমল ও চারু লক্ষ্যও করিতে পারিল না। এখন অমলের লেখাই তাহাদের আলোচনা পরামর্শের প্রধান বিষয় হইয়া উঠিল। একদিন অমল বলিল, বৌঠান, একটা বেশ চমৎকার ভাব মাথায় এসেছে। চারু উৎসাহিত হইয়া ওঠে, বলে, চলো আমাদের দক্ষিণের বারান্দায়, এখানে এখনই মন্দা পান সাজাতে আসবে। চারু কাশ্মীরি বারান্দায় একটা জীর্ণ বেতের কেদারায় আসিয়া বসে এবং অমল রেলিংয়ের নিচেকার উচ্চ অংশের উপর বসিয়া পা ছড়াইয়া দেয়। অমলের লিখিবার বিষয়গুলি প্রায় সুনির্দিষ্ট নহে, তাহা পরিষ্কার করিয়া বলা শক্ত। অমল নিজেই বারবার বলিত, বৌঠান, তোমাকে ভালো বোঝাতে পারছি নে। চারু বলিত, না, আমি অনেকটা বুঝতে পেরেছি, তুমি এইটি লিখে ফেলো, দেরি করো না। সে খানিকটা বুঝিয়া খানিকটা না বুঝিয়া, অনেকটা কল্পনা করিয়া, অনেকটা অমলের ব্যক্ত করিবার আবেগের দ্বারা উত্তেজিত হইয়া মনের মধ্যে কি একটা খাড়া করিয়া তুলিত। চারু সেই দিন বিকালেই জিজ্ঞাসা করিত, কতটা লিখলে? অমল বলিত, এরই মধ্যে কি লেখা যায়? চারু পরদিন সকালে ঈষৎ কলহেশ্বরে জিজ্ঞাসা করিত, কই, তুমি সেটা লিখলে না? অমল বলিত, রোসো, আর একটু ভাবি। চারু রাগ করিয়া বলিত, তবে যাও। বিকেলে সেই রাগ ঘনীভূত হইয়া চারু যখন কথা বন্ধ করিবার জো করিত, তখন অমল লেখা কাগজের একটা অংশ রুমাল বাহির করিবার ছলে পকেট হইতে একটুখানি বাহির করিত। মুহূর্তে চারুর মৌন ভাঙিয়া গিয়া সে বলিয়া উঠিত, ওই যে তুমি লিখেছ, আমাকে ফাঁকি দেখাও। অমল বলিত, এখনও শেষ হয়নি, আরেকটু লিখে শোনাবো। না, এখনই শোনাতে হবে। অমল এখনই শোনাইবার জন্য ব্যস্ত, কিন্তু চারুকে কিছুক্ষণ কাড়াকাড়ি না করাইয়া সে শোনাইত না। তারপরে অমল কাগজখানি হাতে করিয়া বসিয়া প্রথমটা একটুখানি পাতা ঠিক করিয়া লইত, তারপর পেন্সিল দিয়ে দুই একটা জায়গা সংশোধন করিত। অমল 2-4 প্যারাগ্রাফ যখন যাহা লেখে ততটুকুই চারুকে সদ্য সদ্য শোনাইতে হয়। এতদিন দুজনে আকাশ কুসুমের চয়নে নিযুক্ত ছিল, এখন কাব্য কুসুমের চাষ আরম্ভ হইয়া উভয় আর সমস্তই ভুলিয়া গেল। একদিন অপরাহ্নে অমল কলেজ হইতে ফিরিলে তার পকেটটা কিছু অতিরিক্ত ভরা বলিয়া বোধ হইল। অমল যখন বাড়িতে প্রবেশ করিল, তখনই চারু অন্তঃপুরের গবাক্ষ হইতে তার পকেটের পূর্ণতার প্রতি লক্ষ্য করিয়াছিল। চারু অন্তঃপুরের সীমান্ত দেশে আসিয়া অনেকবার তালি দিল, কেউ শুনিল না। চারু কিছু রাগ করিয়া তাহার বারান্দায় মন্মথ দত্তের এক বই হাতে করিয়া পড়িবার চেষ্টা করিতে লাগিল। মন্মথ দত্ত নূতন গ্রন্থকার, তার লেখার ধরনটা অনেকটা অমলেরই মতো, এই জন্য অমল তাহাকে কখনো প্রশংসা করিত না। আর যখন অমলের পদশব্দ শুনিতে পাইল, তখন সেই মন্মথ দত্তের কলকণ্ঠ নামক বই মুখের কাছে তুলিয়া ধরিয়া চারু অত্যন্ত একাগ্রভাবে পড়িতে আরম্ভ করিল। অমল বারান্দায় প্রবেশ করিল, চারু লক্ষ্যও করিল না। অমল কহিল, কি বৌঠান, কি পড়া হচ্ছে? চারুকে নিরুত্তর দেখিয়া অমল চৌকির পিছনে আসিয়া বইটা দেখিল, কহিল, মন্মথ দত্তের গলগণ্ড। চারু কহিল, আহ, বিরক্ত করো না, আমাকে পড়তে দাও। পিঠের কাছে দাঁড়াইয়া অমল ব্যঙ্গস্বরে পড়িতে লাগিল, আমি তৃণ, ক্ষুদ্র তৃণ, এই সমস্ত বলিয়া ব্যঙ্গ করিতে লাগিল। অমল এইটুকু বই হইতে পড়িয়া তারপরে বিদ্রুপ করিয়া বানাইয়া বলিতে লাগিল, আমি কলার কাঁদি, কাঁচকলার কাঁদি। চারু কৌতূহলের তাড়নায় রাগ রাখিতে পারিল না, হাসিয়া উঠিয়া বই ফেলিয়া দিয়া কহিল, তুমি ভারী হিংসুটে, নিজের লেখা ছাড়া কিছু পছন্দ হয় না। অমল কহিল, তোমার ভারী উদারতা, তৃণটি পেলেও গিলে খেতে চাও। চারু, আচ্ছা মশাই, ঠাট্টা করতে হবে না, পকেটে কি আছে বের করে ফেলো।
অমল, কি আছে আন্দাজ করো। অনেকক্ষণ চারুকে বিরক্ত করিয়া অমল পকেট হইতে সররূহ নামক বিখ্যাত মাসিকপত্র বাহির করিল। চারু দেখিল কাগজে অমলের সেই খাতা নামক প্রবন্ধটি বাহির হইয়াছে। চারু দেখিয়া চুপ করিয়া রহিল। অমল মনে করিয়াছিল তাহার বউঠান খুব খুশি হইবে, কিন্তু খুশির বিশেষ কোনো লক্ষণ না দেখিয়া বলিল, সররূহ পত্রে যে সে লেখা বের হয় না। অমল এটা কিছু বেশি বলল, যে কোনো প্রকার চলনসই লেখা পাইলেই সররূহ ছাপেন। শুনিয়া চারু খুশি হইবার চেষ্টা করিতে লাগিল, কিন্তু খুশি হইতে পারিল না। কিসে যে সে মনের মধ্যে আঘাত পাইল তাহা বুঝিয়া দেখিবার চেষ্টা করিল। কোনো সঙ্গত কারণ বাহির হইল না। অমলের লেখা অমল এবং চারু দুজনের সম্পত্তি। অমল লেখক এবং চারু পাঠক। তাহার গোপনতাই তাহার প্রধান রস। সেই লেখা সকলে পড়িবে এবং অনেকেই প্রশংসা করিবে। ইহাতে চারুকে কেন যে এতটা পীড়া দিতেছিল তাহা সে ভালো করিয়া বুঝিল না। কিন্তু লেখকের আকাঙ্ক্ষা একটিমাত্র পাঠকে অধিক দিন মেটে না। অমল তাহার লেখা ছাপাইতে আরম্ভ করিল, প্রশংসাও পাইল। মাঝে মাঝে ভক্তের চিঠিও আসিতে লাগিল। অমল সেগুলি তাহার বউঠানকে দেখাইত। চারু তাহাতে খুশিও হইল, কষ্টও পাইল। এখন অমলকে লেখায় প্রবৃত্ত করাইবার জন্য একমাত্র তাহারই উৎসাহ উত্তেজনার প্রয়োজন রহিল না। হঠাৎ তাহাদের কমিটির রুদ্ধ দ্বার খুলিয়া বাংলাদেশের পাঠক মণ্ডলী তাহাদের দুজনকার মাঝখানে আসিয়া দাঁড়াইল। ভূপতি একদিন অবসরকালে কহিল, তাই তো চারু, আমাদের অমল যে এমন ভালো লিখতে পারে তা তো আমি জানতুম না। ভূপতির প্রশংসায় চারু খুশি হইল। অমল ভূপতির আশ্রিত, কিন্তু অন্য আশ্রিতদের সহিত তাহার অনেক প্রভেদ আছে। একথা তাহার স্বামী বুঝিতে পারিলে চারু যেন গর্ব অনুভব করে। চারু জিজ্ঞাসা করিল, তুমি তার লেখা পড়েছ? ভূপতি কহিল, হ্যাঁ, না ঠিক পড়িনি, সময় পাইনি, কিন্তু আমাদের নিশিকান্ত পড়ে খুব প্রশংসা করছিল। সে বাংলা লেখা বেশ বোঝে। ভূপতির মনে অমলের প্রতি একটা সম্মানের ভাব জাগিয়া ওঠে। ইহা চারুর একান্ত ইচ্ছা। উমাপদ ভূপতিকে তাহার কাজের সঙ্গে